বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বিবিসি বাংলার সব রেডিও শ্রোতাকে সুদীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্যে, আমাদের বেতার সাংবাদিকতার উপর আপনাদের আস্থা রাখার জন্য বিবিসি বাংলার সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। পুরো ইউরোপ এবং সমুদ্র পথে মার্কিন শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি ইরানের। 20 বছরের গোপন প্রযুক্তি উন্মোচন, ইরানকে এখন থামানো অসম্ভব। বেইজিংয়ে রোবট সেনা, ড্রোন, নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ আধুনিক সমরাস্ত্রের ডালি খুলে বসল চীন। তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে পালালো লাখ লাখ ইসরায়েলি। এবার তেহরানকে মোকাবিলায় নয়াফন্দি যুক্তরাষ্ট্রের। পাকিস্তানে বৃষ্টি বন্যায় মৃতের সংখ্যা 650 ছাড়ালো, নিখোঁজ বহু। জোট ভাঙার আশঙ্কায় সমর্থন টানতে রাজনৈতিক আলোচনা জোরদার করলেন নেতানিয়াহু। ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে মুসলিম দেশগুলো। গাজার সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পুরো ইউরোপ এবং সমুদ্র পথে মার্কিন শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি ইরানের। 20 বছরের গোপন প্রযুক্তি উন্মোচন, ইরানকে এখন থামানো অসম্ভব। মধ্যপ্রাচ্যের উদীয়মান শক্তি ইরান আন্তর্জাতিক মঞ্চে তার অপ্রতিরোধ সামরিক সক্ষমতা প্রমাণ করতে চলেছে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি কমিটির সদস্য আমির হায়াত মোকাদ্দম জানিয়েছেন, তাদের ক্ষেপণাস্ত্র এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো ইউরোপ এবং সমুদ্র পথে মার্কিন শহরগুলো টার্গেট করতে সক্ষম। তিনি বলেছেন, আমাদের পরবর্তী ক্ষেপণাস্ত্র সরাসরি ওয়াশিংটনে পড়তে পারে। সমুদ্র পথে থেকেও আমেরিকাকে টার্গেট করা সম্ভব। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অ্যারোস্পেস বাহিনী গত 20 বছর ধরে এই প্রযুক্তির উন্নয়ন করছে। 2021 সালে আটলান্টিক মহাসাগরে এবং 2023 সালে পানাম খালের দিকে জাহাজ পাঠিয়ে ইরান তার দীর্ঘ দূরত্ব সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে। মোকাদ্দম আরও জানান, আজকের দিনে ইউরোপের সব দেশ আমাদের আওতার মধ্যে। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সহ পশ্চিম ও পূর্ব ইউরোপের সবখানে আমাদের ক্ষেপণাস্ত্র পৌঁছাতে সক্ষম। এদিকে ফ্রান্স, যুক্তরাজ্য এবং জার্মানি ইরানের বিরুদ্ধে জাতিসংঘে স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করার হুমকি দিল। মোকাদ্দমের মতে এসব নিষেধাজ্ঞা ইরানের মনোবল ভাঙতে পারবে না। তিনি বলেন, 2018 সাল থেকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও আমরা অগ্রযাত্রা অব্যাহত রেখেছি। চাপ ও হুমকি আমাদের শক্তিশালী করেছে। ইরানের সামরিক সক্ষমতার এই উন্মোচন আন্তর্জাতিক মঞ্চে নতুনভাবে উত্তেজনা সৃষ্টি করেছে এবং বিশ্ব সম্প্রদায়ের নজর এক বিন্দুতে একীভূত করেছে। বেইজিংয়ে রোবট সেনা, ড্রোন, নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ আধুনিক সমরাস্ত্রের ডালি খুলে বসল চীন। নীরব রাতে বেইজিং শহরের আকাশে গ্রীষ্মের নরম হাওয়া ভেসে বেড়ালেও রাস্তায় বিরাজ করছিল অদ্ভুত এক উত্তেজনা। রাজধানীর কেন্দ্রস্থল তিয়ান আনমেন স্কোয়ার ঘিরে শুরু হয় চীনের বহুল আলোচিত সামরিক কুচকাওয়াজের দ্বিতীয় পূর্ণাঙ্গ রিহার্সাল। এমন সময়েই সাধারণ যান চলাচল বন্ধ থাকে এবং চারিদিক জুড়ে সেনাদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। রাতভর টানা মহড়ায় প্রায় 40,000 সেনা অংশ নেন। তবে শুধু মানুষের পদচারণা নয়, দর্শকদের চোখ কাড়ে মহড়ায় অংশ নেওয়া নতুন প্রজন্মের অস্ত্র সম্ভার। বেইজিংয়ের সাধারণ মানুষ বিস্ময়ে দেখেছেন বিশাল ট্রাকে বাঁধা নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র, ড্রোন, এমনকি একেবারেই নতুন ধাঁচের সামরিক ড্রোন। সবচেয়ে বেশি নজর কাড়ে ওয়াইজে সিরিজের অ্যান্টিশিপ মিসাইল। এর মধ্যে ছিল YJ-15 এবং একেবারে নতুন YJ-17, YJ-19 এবং YJ-20। বিশেষজ্ঞদের মতে YJ-17 এর মাথায় বসানো হাইপারসনিক গ্লাইড ভেহিকেল চীনের প্রথম DF-7 মিসাইলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। YJ-19 এর গায়ে থাকা এয়ার ইনলেট এটিকে রাশিয়ার আলোচিত হাইপারসনিক জিরকন মিসাইলের মতো করে তুলেছে। ধারণা করা হচ্ছে এতে থাকতে পারে ভয়ঙ্কর ক্রামজেট ইঞ্জিন, যা শত্রুপক্ষের নৌবহরের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠবে। বিশ্লেষকরা অনুমান করছেন এটি হতে পারে চীনের নতুন প্রজন্মের রোড মোবাইল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। এছাড়া রাস্তায় দেখা যায় দুটি বিশাল আকারের মানববিহীন আন্ডার ওয়াটার ভেহিকেল বা সাবমেরিন ড্রোন। আরেকটি আরও বড় সাবমেরিন ড্রোন পুরোপুরি ঢাকা ছিল, যা নতুন জল্পনা তৈরি করেছে। রিহার্সালে দেখা যায় এক বিশাল 8 চাকার বক্সি গাড়ি। উপরে ঢাকা থাকলেও ধারণা করা হচ্ছে এটি ডিরেক্টেড এনার্জি লেজার অস্ত্র। সামরিক সূত্র বলছে HZ নামের এই সিস্টেম নৌবাহিনীর জন্য তৈরি।
এর শক্তিশালী লেজার বিম শত্রু ড্রোন, রকেট এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। নতুন প্রজন্মের সাজোয়া যানের মধ্যে চোখে পড়ে একটি হালকা ট্যাঙ্ক। আকারে টাইপ 99A ট্যাঙ্কের চেয়ে ছোট হলেও এতে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি, চারমুখী রাডার, অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম, লেজার অস্ত্র এবং এয়ার ডিফেন্স গান। তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে পালালো লাখ লাখ ইসরায়েলি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা তেল আবিবের উপশহরে অবস্থিত বেনগুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিশেষ এক অভিযান চালিয়েছে। এতে বিমান বাহিনীর সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং লাখ লাখ ইসরায়েলি ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার এক বিবৃতিতে এসব তথ্য জানান। ইসরায়েলি বিমানবন্দরে চালানো এই বিশেষ সামরিক অভিযান সফল হয়েছে দাবি করে তিনি বলেন, এই হামলার ফলে লাখ লাখ জায়নিস্ট আশ্রয় কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরে ফ্লাইট স্থগিত করা হয়েছে। জেনারেল সারি জোর দিয়ে বলেছেন, এই অভিযান চালানো হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য এবং গাজার বাসিন্দাদের গণহত্যা এবং অনাহারে মৃত্যুর মতো অপরাধের প্রতিক্রিয়ায়, পাশাপাশি আমাদের দেশের উপর শত্রুর আগ্রাসনের জবাবে। তিনি বলেন, গাজায় গত 2 বছর ধরে যা চলছে তা প্রমাণ করে ফিলিস্তিনের ভাইদের রক্ত, আরব ও মুসলমানদের রক্ত ইসরায়েলি শত্রুর হাতে ঝরছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র ইসলামী বিশ্বের নিরাপত্তার তীব্র সমালোচনা করে বলেন, গাজার জনগণের উপর গণহত্যা, অবরোধ এবং অনাহারের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এবার তেহরানকে মোকাবিলায় নয়া ফোন দিয়ে যুক্তরাষ্ট্রের। বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারের প্রবণতা যুক্তরাষ্ট্রের পুরনো অভ্যাস। যেখানে সে একবার পা রাখে সেখান থেকে পুরোপুরি বিদায় নেওয়া তার স্বভাবে নেই, বরং পরিস্থিতি বদলালে নতুন কৌশল খুঁজে বের করে পুনরায় অবস্থান নেয়। মধ্যপ্রাচ্য সবসময় ছিল তার অন্যতম খেলার মাঠ। এবার নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র নাকি ইরানের রাজধানী বাগদাদ থেকে তাদের সেনা প্রত্যাহার করছে এবং যৌথ অভিযানও বন্ধ করছে। তবে এর মানে এই নয় যে ইরাক ছেড়ে চলে যাচ্ছে তারা, বরং আরো কৌশলী অবস্থানে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বাগদাদ থেকে সরে গিয়ে কুর্দি নিয়ন্ত্রিত এরবিলে নতুন ঘাঁটি গড়ার পরিকল্পনা রয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়িত হবে 2026 সালের সেপ্টেম্বর নাগাদ। বর্তমানে বাগদাদের আল আসাদ ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছে, তবে এরবিল সহ উত্তরাঞ্চলে মার্কিন বাহিনী থাকবে। যৌথ বাহিনী এবং মার্কিন সামরিক প্রশিক্ষকরা এই অঞ্চলে অবস্থান করবে যতদিন না পুরোপুরি স্থানান্তর সম্পন্ন হয়। 2024 সালের জানুয়ারিতে আইএসআইএস দমন করার লক্ষ্যে একটি কমিটির অধীনে এই যৌথ বাহিনী গঠিত হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক সামরিক কর্মকর্তা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরাক ছাড়ার কোনো পরিকল্পনা করছে না, বরং আরো বৃহত্তর কৌশল নিয়ে সেখানে টিকে থাকবে। উত্তরাঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিত মানে কার্যত ইরান সীমান্তের কাছাকাছি অবস্থান করা, যা সরাসরি তেহরানের জন্য হুমকি। পাকিস্তানে গত জুন মাস থেকে শুরু হওয়া বৃষ্টি এবং আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা 650 ছাড়িয়েছে। এর মধ্যে শুধু খাইবার পাখতুনখোয়াতে 325 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 156 জন। আরো বহু মানুষ এখনো নিখোঁজ, ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার প্রাদেশিক সরকার ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য 800 কোটি রুপি ত্রাণ তহবিল বরাদ্দ করেছে। এছাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বুনের জেলার জন্য আলাদা করে আরো 500 কোটি রুপি ঘোষণা করা হয়েছে। কেপি প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়, বুনের জেলায় এখন পর্যন্ত 217 জনের মৃত্যু হয়েছে এবং 120 জন আহত হয়েছেন। মৃতের সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে সাংলা জেলা, সেখানে 36 জন নিহত এবং 21 জন আহত হয়েছেন। এছাড়া 95টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 55টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আকস্মিক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বিদ্যালয়ও। এর বাইরে মাহসেয়ার 24 জন, বাজওয়ে 21 জন এবং সোয়াতে 17 জনের মৃত্যু হয়েছে। সোয়াত জেলায় অবকাঠামোগত ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। অন্তত 219টি বাড়ি আকস্মিক বা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং 163টি গবাদি পশু মারা গেছে। পাকিস্তান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান হায়দার জানিয়েছেন, আগস্টের শেষ পর্যন্ত মৌসুমী বৃষ্টির ঝুঁকি অব্যাহত থাকবে। সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত আরো অন্তত 2-3 দফা ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। জোট ভাঙার আশঙ্কায় সমর্থন টানতে রাজনৈতিক আলোচনা জোরদার করলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বছরের শেষের দিকে সম্ভাব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরামর্শ এবং আলোচনা বাড়িয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ রাজনৈতিক সূত্র উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, কর্নেসেটের অবকাশ শেষে অক্টোবর মাসে তার জোট ভেঙে পড়লে কিভাবে নিজের ব্লককে একত্রে রাখা যায় সেটি নিয়ে ভাবছেন নেতানিয়াহু। আলোচনায় মূলত ডানপন্থী ইতামার বেন গাভিরের ওজমা ইহুদিত বেনাজেল স্মোটিচের
রিলিজিয়াস জায়নিজম এবং আভি মাউচের নোয়াম দলকে আবারও একত্রে নির্বাচন করার জন্য রাজি করানো নিয়ে আলাপ হয়েছে, যেমনটি তারা 2022 সালে করেছিল। এছাড়া নেতানিয়াহু এক নতুন স্যাটেলাইট দল গঠনের কথাও বিবেচনা করেছেন, যাতে এমন ডানপন্থী ভোটারদের আকৃষ্ট করা যায় যারা সরাসরি তার লিকুদ বা মিত্র দলগুলোকে সমর্থন দিতে অনিচ্ছুক। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলোচনায় গত সপ্তাহে ঘোষিত গিদিয়ন সাআর এর নিউ হোপ দলের সঙ্গে লিকুদের একীভূতকরণ এবং লিকুদের অভ্যন্তরীণ কাঠামোর উপর নেতানিয়াহুর নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েলি গণহত্যা আর বর্বরতায় ফিলিস্তিনের অস্তিত্ব প্রায় নিঃশেষ হবার পথে। এরপরই ইসরায়েল থাবা বসাবে অন্য আরব দেশগুলোর উপর, আর এ কারণেই অবশেষে টনক নড়েছে আরব দেশগুলোর। 31টি মুসলিম দেশ এক যৌথ বিবৃতি জারি করে বেনিয়ামিন নেতানিয়াহুর বৃহত্তর ইসরায়েল গঠনের পরিকল্পনার নিন্দা জানায়। বিবৃতিতে সম্প্রসারণবাদী নীতির বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করার পাশাপাশি এটিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি, আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং পশ্চিম এশিয়ায় সহিংসতা এবং অস্থিতিশীলতা বৃদ্ধির ভয়ানক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে জোর দিয়ে বলা হয়েছে যে নেতানিয়াহুর এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের নীতির চরম লঙ্ঘন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2334 নম্বর প্রস্তাব এবং আন্তর্জাতিক বিচার আদালতের মতামতের কথা স্মরণ করে দিয়ে এই মুসলিম দেশগুলো সতর্ক করে দিয়েছে যে ফিলিস্তিনি ভূমি দখল, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বসতি সম্প্রসারণ এবং আল আকসা মসজিদ সহ ইসলামী এবং খ্রিস্টান ধর্মের পবিত্র স্থানগুলোতে আক্রমণ চালিয়ে যাওয়ার ঘটনা এই অঞ্চলের সংকটকে আরও বাড়িয়ে তুলবে। আরব ও ইসলামী দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীরা এবং আঞ্চলিক সংস্থাগুলি ইহুদিবাদী সরকারের অপরাধ, গণহত্যা, জাতিগত নির্মূল এবং গাজা অবরোধের নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে যুদ্ধবিরতি বন্ধ এবং গাজার জনগণের জন্য মানবিক সহায়তার নিঃশর্ত প্রবেশাধিকারের আহ্বান জানিয়েছে। আরব লীগ, ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি দ্বারা সমর্থিত এই বিবৃতিটি ইহুদিবাদী ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে অনেক বড় ঐক্যের প্রমাণ। এই বিবৃতিতে বৃহত্তর ইসরায়েল গঠনের পরিকল্পনাকে আরব ও মুসলিম দেশগুলোর জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক ও বিশ্ব শান্তির জন্য সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ এবং দীর্ঘদিনের অচলাবস্থার পর অবশেষে নতুন করে আলোচনার আভাস মিলেছে। হামাস জানিয়েছে তারা আঞ্চলিক মধ্যস্থতাকারীদের সর্বশেষ যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি প্রস্তাবে সম্মতি দিয়েছে। বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছে সংগঠনটির এক সূত্র। ফিলিস্তিনি এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মিশর ও কাতারের উদ্যোগে যে প্রস্তাব আনা হয়েছে তা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব করা কাঠামোর উপর ভিত্তি করে তৈরি। প্রস্তাব অনুযায়ী 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যে হামাস 2 ধাপে তাদের হাতে থাকা প্রায় অর্ধেক ইসরায়েলি জিম্মি মুক্তি দেবে। ধারণা করা হচ্ছে অবশিষ্ট 50 জিম্মির মধ্যে মাত্র 20 জন জীবিত আছেন। ওই সময়ের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনার অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। রোববার রাতে তেল আবিবে লাখো মানুষ রাস্তায় নেমে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যেন তারা হামাসের সঙ্গে দ্রুত চুক্তি করে জিম্মিদের ফেরত আনে। কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিক্ষোভকারীদের সমালোচনা করে বলেন, তাদের অবস্থান হামাসের আলোচনাকে আরো কঠিন করে তুলেছে। যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস রাজি হওয়ায় এই ঘটনাটি ঘটল মাত্র 2 দিন পর, যখন নেতানিয়াহুর কার্যালয় জানায় ইসরায়েল কেবল তখনই চুক্তি করবে যদি সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়া হয়। পাশাপাশি এই সপ্তাহে ইসরায়েলি মন্ত্রিসভা গাজায় সামরিক অভিযান সম্প্রসারণ এবং গাজা নগরী দখলের পরিকল্পনা অনুমোদন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত মাসে পরোক্ষ আলোচনায় ভেঙে পড়ার পর নেতানিয়াহু ঘোষণা করেছিলেন, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত এবং সব জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না। অন্যদিকে হামাস বলেছিল যুদ্ধের স্থায়ী অবসান ছাড়া তারা আর কোনো জিম্মি মুক্তি দেবে না। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। পুরো ইউরোপ এবং সমুদ্র পথে মার্কিন শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি ইরানের। 20 বছরের গোপন প্রযুক্তি উন্মোচন, ইরানকে এখন থামানো অসম্ভব। বেজিং এ রোবট সেনা, ড্রোন, নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ আধুনিক সমরাস্ত্রের ডালি খুলে বসল চীন। তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে পালালো লাখ লাখ ইসরায়েলি। এবার তেহরানকে মোকাবিলায় নয়াবন্দি যুক্তরাষ্ট্রের। পাকিস্তানে বৃষ্টি বন্যায় মৃতের সংখ্যা 650 ছাড়ালো, নিখোঁজ বহু। জোট ভাঙার আশঙ্কায় সমর্থন টানতে রাজনৈতিক আলোচনা জোরদার করলেন নেতানিয়াহু। ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে মুসলিম দেশগুলো। গাজার সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। All content on this channel is for educational and informational purposes only. We do not promote violence, misinformation, or any illegal activity.